হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলাবিদ রহমান। ইউ আর ওয়াচিং TWS একাডেমি। সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো, নিজের খেয়াল রেখেছো, পরিবারের খেয়াল রেখেছো। আজ আমরা দারুণ ইন্টারেস্টিং একটি পর্ব করব। এটা হচ্ছে আমাদের মক টেস্ট নাম্বার 4। তোমরা প্রত্যেকেই জানো এটা হচ্ছে আমাদের 4 নম্বর পর্ব। রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষা প্রস্তুতির আমরা ক্লাস করছিলাম। এটা আমাদের 4 নম্বর পর্ব। সকলে প্রথম থেকে একেবারে ফার্স্ট টু লাস্ট দেখবে, অনেক ইম্পর্টেন্ট তথ্য সমৃদ্ধ একটি পর্ব এবং প্রচুর সায়েন্সের কোশ্চেন তুমি এখানে দেখতে পাবে। তো শুরু করছি আমাদের আজকের পর্ব। তার আগে জানিয়ে রাখি, রেলওয়ে প্রস্তুতির জন্য আমাদের চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ইউটিউবে সার্চ করতে পারো বা তুমি যেখানে ভিডিও দেখছো রাইট সাইডে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে ক্লিক করো। দেন বেল আইকনটা অবশ্যই সিলেক্ট করতে হবে নোটিফিকেশন পাওয়ার জন্য। সো প্রথম প্রশ্নটা আমরা যদি প্রত্যেকে দেখার চেষ্টা করি, খুবই গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ একটি প্রশ্ন রয়েছে। প্রথমেই বলা হচ্ছে, দেখো, নিম্নলিখিত কোন প্রকার প্রজননে ক্ষুদ্র পূর্ণতা প্রাপ্ত জীব জনক শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন একটি স্বতন্ত্র জীব হয়ে ওঠে। যদি আমরা এই জায়গায় দেখার চেষ্টা করি কোন প্রকার প্রজনন, মানে এটা সে আমাদের জনন চ্যাপ্টার একটা কোশ্চেন। ক্ষুদ্র পূর্ণতা প্রাপ্ত জীব জনক থেকে, আসলে জনক বলতে জনিত্রী জীবের কথা বলা হচ্ছে, প্যারেন্টাল সেলের কথা বলা হচ্ছে। মানে এই ছবিটা দেখার চেষ্টা করো, জনক বলতে জনিত্রী জীবের কথা বলছে। এন্ড তাদের থেকে যে সন্তান সন্ততি আসে তাদেরকে আমরা অপত্য বলি। সবসময় এটা মনে রাখবে, পিতা কিংবা মাতা এনারা হচ্ছে প্যারেন্টাল সেল অর্থাৎ জনিত্রী জীব আমরা টার্ম করব। এন্ড তাদের থেকে যে সন্তান আসবে সেটাকে আমরা অপত্য বলে নাম দেব, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। তো সঠিক উত্তর অবশ্যই কর্কটগম হয়ে যাবে সঠিক উত্তর। এক্ষেত্রে আমরা যদি দেখার চেষ্টা করি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কর্কটগম হবে সঠিক উত্তর একদমই। এবারে চলো আমরা ডিটেলসে দেখার চেষ্টা করি যে কর্কটগম কোন প্রকার জননের। তো অনেক প্রকারভেদ রয়েছে, আসেক্সুয়াল, সেক্সুয়াল, তো কোন প্রকার। তো আগে অযৌন জনন আমরা যেটা দেখেছি, আসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেটার ডেফিনিশন জানি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে পদ্ধতিতে কোনো পূর্ণাঙ্গ জীব, ছবিতে দেখো এটা একটা পূর্ণাঙ্গ জীব রয়েছে, এখানে ইস্টের বার্ডিং দেখানো হয়েছে। মানে কর্কটগমকে বাংলাতে বলা হয়, কোরককে বলা হয় বার্ড, রাইট। আর এই পদ্ধতিটাকে বলা হয় বার্ডিং বা কর্কটগম। ক্লিয়ার? সো যে পদ্ধতিতে কোনো পূর্ণাঙ্গ জীবের দেহ অংশ থেকে, পূর্ণাঙ্গ জীব ছিল সেই জীবের দেহ অংশ থেকে সমপ্রকৃতি সম্পন্ন অপত্য জীব, মনে রাখবে সমপ্রকৃতি, মানে এখান থেকে এই যে অপত্যটা আসবে, অপত্যটা একদম সম গুণ সম্পন্ন হবে মাতৃদেহের, তাকে আমরা অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন বলি। এতটুকু ক্লিয়ার হয়েছে? এবারে চলো এই যে জনন ও বংশগতি, এই যে চ্যাপ্টার মধ্যে আমরা কোন কোন শব্দের সঙ্গে পরিচয় হব দেখে নাও। তোমাদেরকে আমি জানিয়ে রাখি, এই যে প্রশ্ন উত্তরের মাধ্যমে এই যে চ্যাপ্টার ক্লিয়ার করে দিচ্ছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আমি এই স্ট্র্যাটেজিতে পড়াই, সবাই উপকারে পাই। জনন, রিপ্রোডাকশনের হেরিডিটি। সো জনন বলতে কি, প্রত্যেক জীবকুলি চাই তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এই পৃথিবীতে। আমার তোমার সকলের মধ্যে একটা সুপ্ত হোক বা খুব বাহ্যিক হোক একটা মনস্কামনা রয়েছে যে আমার বা তোমার পরে আমাদের সন্তান সন্ততি যেন এই পৃথিবীতে রয়ে যায়, এটা আমরা প্রত্যেকেই চাই। সেই জন্যই জননের প্রয়োজন হয়ে পড়ে। তো জননকে আমরা চার ভাগ করতে পারি। একটা হচ্ছে অঙ্গজ জনন, যাকে আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলি। কোনো উদ্ভিদের অঙ্গ বা অঙ্গের অংশ থেকে কোনো নতুন জীব সৃষ্টি হবে, তাকে আমরা অঙ্গজ জনন। ঠিক আছে? যেমন কোনো উদ্ভিদের গাছের ডাল আমরা কেটে রুয়ে দিলে দেখা যাচ্ছে নতুন অপত্য হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে অঙ্গজ। অযৌন, আসেক্সুয়াল রিপ্রোডাকশন, মনে রাখবা অযৌন জননের একক হচ্ছে রেণু বা স্পোর। অযৌন জননের একক হচ্ছে রেণু বা স্পোর হচ্ছে অযৌন জননের একক। সেক্সুয়াল রিপ্রোডাকশন, দুটি ভিন্নধর্মী জনন কোষের প্রয়োজন হয়, একটা পুংগ্যামেট একটা স্ত্রী গ্যামেট, সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে? এন্ড এখানে যদি আমি এককের কথা বলি, তাহলে পুরুষদের ক্ষেত্রে আমরা দেখবো শুক্রাণু এবং স্ত্রীদের ক্ষেত্রে আমরা দেখবো ডিম্বাণু। আরেকটা থেকে অপুংজনী, যাকে আমরা পার্থেনোজেনেসিস বলে থাকি। ক্লিয়ার? সো এবারে আমরা দেখি, আমাদের আজকে শুধু আমরা জানবো অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন, কেননা কর্কটগমটাই অযৌন জননের মধ্যে পড়ে। 5টা পদ্ধতিতে আমরা অযৌন জনন দেখতে পারবো। একটা হচ্ছে বিভাজন, একটা হচ্ছে কর্কটগম, একটা গমিউল গঠন, একটা পুনরুৎপাদন, একটা রেণু উৎপাদন। সো আমাদের আলোচ্য বিষয়টা থাকবে মূলত কর্কটগমের উপর থেকে, বা যাকে আমরা বার্ডিং বলে থাকি। তুমি যদি এখানে ছবির মাধ্যমে দেখার চেষ্টা করো সবচেয়ে ভালো তুমি এখানে বুঝতে পারবে। আমি এখানে ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করেছি, আমাকে জাস্ট ইরেজ করতে দাও। গ্রেট, ওকে, ইরেজ কমপ্লিট। কর্কটগম ভালো করে বুঝবে, কর্কটগম
বা যাকে আমরা বার্ডিং বলে থাকি, যাকে আমরা কি বলে থাকি বার্ডিং, এটা কি ইস্টের দেহ ক্ষেত্রে আমরা খুব সুন্দর এক্সাম্পল দেখতে পাবো। ঘটনাটা কি ঘটবে, এটা প্যারেন্টাল সেল, এটা মাতৃদেহ, মাতৃদেহটা এরকম সুন্দর রয়েছে, কোষে দেখতে পাচ্ছ একটা নিউক্লিয়াস রয়েছে পূর্ণ, নো প্রবলেম। এই দেহের খাদ্য সঞ্চয়ের মাধ্যমে স্ফীত হয়ে দেহে একটা ক্ষত বা একটা ফোলা মতো অংশ তৈরি হয়, যাকে বলা হয় বার্ড, যাকে বলা হয় বার্ড ইংরেজিতে, বাংলাতে বলা হয় কোরক। এই কোরক বা বার্ড তৈরি হয় এবং এই কোরক বা বার্ডের মধ্যে দেখা যায় যে মাতৃ নিউক্লিয়াসটা সমবিভাজিত হয়ে যায়, দেখো মাঝখান দিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে এই অংশটা ফুলে পূর্ণ বা পরিপূর্ণতা লাভ করতে থাকে, তখন নিউক্লিয়াসটি একেবারে ভেঙে অর্ধেক এখানে রয়ে যায়, অর্ধেক এখানে চলে যায়। এই কারণেই বলা হয় যে কোরকোদ্গম পদ্ধতিতে বা এই অযৌনজনের এর মাধ্যমে সমপ্রকৃতি সম্পন্ন অপত্যজীব তৈরি করা যায়, একদম হুবহু সমপ্রকৃতি সম্পন্ন। এই কারণেই কিন্তু এরা প্রকৃতিতে বেশি বাঁচতে পারে না, যেমন আমাদের ক্ষেত্রে বলি, আমরা মানুষের ক্ষেত্রে প্রতিকূল পরিবেশে আমরা মানিয়ে নিতে বা খাপ খাইয়ে নিতে খুবই সক্ষম, বাট এরা যেহেতু সমপ্রকৃতি সম্পন্ন হয় তাই এরা খুব কিন্তু দুর্যোগ বা প্রাকৃতিক পরিবেশে আসলে সব ধ্বংস হয়ে যায়, জীবকুলটাই খুব ভালো মানিয়ে নিতে পারে না। সো এইভাবে বড় হতে হতে এই বার্ড বা কোরকটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা সে নতুন অপত্য প্রাণীতে পরিণত হয়, এটাই হচ্ছে মূলত কোরকোদ্গম। তো এখান থেকে বহু টার্ম রয়েছে, তোমরা চাপ নিও না, আমি পরবর্তীতে ধীরে ধীরে চ্যাপ্টার করবো এই বিভাজন কি, বিভাজনের এক্সাম্পল কি। অর্থাৎ আজকে যেমন মনে করো 2018 সালে রেলের পরীক্ষায় কোরকোদ্গম থেকে এসেছে, তাহলে আমাদের বিভাজন, গমিউল গঠন, পুনরুৎপাদন, রেণুৎপাদন জানতে হবে, বা যৌনজননের প্রকারভেদ, অপুঞ্জনী সব আমি করিয়ে দেবো, চাপ নিও না। ক্লাসটিতে একটা লাইক করো, বিকজ এই ক্লাসগুলোর জন্য আমার অনেক পরিশ্রম করতে এবং অনেক তথ্য সমৃদ্ধ একটি ক্লাস হয়। যেমন পরের কোশ্চেনটা দেখো, ভৌত বিজ্ঞানের কোশ্চেন। F=G M G ক্যাপিটাল M স্মল m বাই ডি স্কয়ার, বা তোমরা কোথাও ডি স্কয়ারের জায়গায় আর স্কয়ার দেখতে পারবে, নো প্রবলেম। দুটো বস্তুদ্বয়ের মধ্যে দূরত্ব তুমি ডি দিয়েও দেখাতে পারো, আর দিয়েও দেখাতে পারো। সেখানে যে জি থাকে, জি কে কি বলা হয় সেটা আমরা দেখার চেষ্টা করব, খুব সুন্দর ছবি আমি ব্যবহার করছি। তো সঠিক উত্তর এটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, প্রথমে এটা তুমি জানবে। এবারে তুমি জানার চেষ্টা করো যে এটা কিসের সূত্র, এটা তো কিছু বোঝা যাচ্ছে না, তাই তো। দেখো 1687 সালে স্যার আইজাক নিউটন মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, মহাবিশ্বে এ নামক একটা বস্তু মনে করো, বি নামক একটা বস্তু মনে করো, এই দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বলকে একটি সূত্রের সাহায্যে তিনি ব্যাখ্যা করেন, একে সার্বজনীন আখ্যা দেওয়া হয়েছে, এটি নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। এই মহাকর্ষ সূত্রের রূপটাই হচ্ছে এটা, ক্লিয়ার হয়েছে। এবারে যদি আমরা দেখার চেষ্টা করি কি ছিল নিউটনের মহাকর্ষ সূত্রে, সেটা আমরা দেখার চেষ্টা করছি যে নিউটনের মহাকর্ষ সূত্রে তিনি কি বলেছিলেন। তার মহাকর্ষ সূত্র অনুসারে বলা হচ্ছে এই মহাবিশ্বে প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। ফর এক্সাম্পল M1 একটা বস্তু কণা এবং M2 একটা বস্তু কণা, এরা একে অপরকে আকর্ষণ করে, রাইট। সো এখানে যদি আমরা দেখানোর চেষ্টা করানোর চেষ্টা করি যে এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তুদ্বয়ের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। কিছু যদি না বোঝা যায় এবারে বোঝো ভালো করে। মনে করা হচ্ছে M1 ভরের এবং M2 ভরের দুটি বস্তু পরস্পর হতে আর দূরত্ব হতে পারে বা ডি দূরত্ব, যেমন আমি বলে দিচ্ছি গত বছর প্রশ্নে ডি দিয়ে বোঝানো হয়েছিল দূরত্বটা, বাট এবছরের প্রশ্নে যদি তোমাকে আর দিয়ে দেওয়া, উইকিপিডিয়াতে আর দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে। সো যদি আর দিয়ে দেওয়া থাকে তাহলে তোমরা যেন কনফিউজ হয় না, জাস্ট মধ্যবর্তী যে দূরত্বটাকে আর দিয়ে বোঝানো হয়েছে, ক্লিয়ার। একটা বস্তু কণা, একটা বস্তু কণা, এদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এরা একে অপরের থেকে আর দূরত্বে অবস্থান করে, ঠিক আছে। এবারে এরা একে অপরকে আকর্ষণ করছে, ঠিক আছে, এদের একে অপরকে ধরছি এই এ বস্তুটার আকর্ষণ বল F1 আর বি বস্তুর আকর্ষণ বল মনে করো F2, এবং যেহেতু একে অপরকে আকর্ষণ বল কি করে, আকর্ষণ বল যেহেতু সমান, তাই আমরা লিখতে পারি F1 = F2 = ক্যাপিটাল F, বোঝা গেছে। ওই কারণে দেখবে সূত্রে বারবার এই যে ক্যাপিটাল F থাকে দুটো, তাহলে তুমি তখন অবাক হয়ে যাবে যে আরে এখানে F1 ছিল, এখানে F2 ছিল, এখানে ক্যাপিটাল F কি করে আসলো। যেহেতু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং আকর্ষণ বলের মান যেটা থাকে বস্তু কণাদ্বয়ের গুণফলের সমানুপাতিক, তার মানে এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের গুণফলের সমানুপাতিক, বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের মূলত সমানুপাতিক। সো যেহেতু এর ভর M1 এর ভর M2, তাই আমরা করছি M1 ইন্টু M2, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলতে আর স্কয়ার দিয়ে রিপ্রেজেন্ট করো বা ডি স্কয়ার দিয়ে করো, এই আর কিছু না, এই হচ্ছে তোমার ফর্মুলা। এখানে জি কে আমরা বলে থাকি, পরবর্তী পয়েন্টে আমরা এই জায়গায় জি ব্যবহার করব, জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, একে
মহাকর্ষীয় ধ্রুবক সার্বজনীন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। জি এর মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, বিধায়ক জি কে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। জাস্ট এইটা তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। যারা ওইটা বুঝতে পারোনি আমাকে একটু কমেন্টে জানাবে, আমি পরের দিন বুঝিয়ে দেবো আবার দরকারি ছবি দিয়ে। কিচ্ছু ছিল না, এই যে দুটো m1 m2 এদের দূরত্বকে আমরা r দিয়ে দেখিয়েছি। তো বলা হচ্ছে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বল এদের ভরের গুণফলের সমানুপাতিক। সো m1 ইন্টু m2 এন্ড তাদের মধ্যবর্তী যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে r স্কয়ার। এই হচ্ছে ফর্মুলা, যেখানে আমরা এটাকে g দিয়ে রিপ্রেজেন্ট করব সমানুপাতিক ধ্রুবক, আর কিছু না, সিম্পল। ক্লিয়ার আছে প্রত্যেকের? জি জি, চলো নেক্সট। মোহিনী আট্টম দক্ষিণ ভারতের একটি ঐতিহ্যবাহী নৃত্য, যার উদ্ভব হলো ভারতের ড্যাশ রাজ্যে। কোন রাজ্যে? তাহলে এখান থেকে তুমি টপিকটা জেনে নাও, ফল্ক ড্যান্স। বিভিন্ন যে আঞ্চলিক নৃত্য রয়েছে তোমাকে মনে রাখতেই হবে। আমি তো প্রয়োজনে পিডিএফ দিয়ে দেবো, আর কয়েকটা ক্লাস আমি করিয়ে নিই, এগুলোর পিডিএফ আমার রেডি রয়েছে, কমপ্লিট ফ্রিতে আমি তোমাদেরকে দিয়ে দেবো, চাপ নিও না। যার উদ্ভব হলো ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মোহিনী আট্টম। এখন চলে এটা সম্পর্কে আমরা একটু ডিটেলে আমরা দেখে নেওয়া। হোয়াট ইজ দিস? তোমার ডিটেল আসেনি কেন? মিস করে গেলাম আমি, অ্যাকচুয়ালি এই জায়গায় আমি ভুল হয়ে গেছে টাইপিং এ। এই জায়গায় মানে সেই আমার আগের দিনের এ চলে এসছে। অ্যাকচুয়ালি এই জায়গায় আমি গুরুত্বপূর্ণ কিছু ফল্ক ডান্সের যে 8টা ধ্রুপদীয় নৃত্যের আমি ওইগুলো এনে দিয়েছিলাম, বাট আমি নেক্সট দিন দেখিয়ে দেবো, চাপ নিও না। আমরা প্রচুর কোশ্চেন করব, কুইক করতে হবে। নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি, অর্ধবার্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন কে প্রকাশ করে? খুবই কনফিউজ হয়ে যাবে এই কোশ্চেনটা দেখার পরে। সো অর্ধবার্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন, মনে করো আমাদের দেশের যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে অর্থাৎ যে আরবিআই রয়েছে, এটা প্রকাশ করে থাকে। মূলত স্থিতিশীলতা প্রতিবেদনের মাধ্যমে দেখানো হয়ে থাকে কেমন ভাবে চলছে ব্যাংকিং পদ্ধতিটা। এই জায়গায় আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে আর্থিক প্রতিবেদনটা কি। যে কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবের শেষে সমস্ত বিবরণী প্রস্তুত করা হয়, তাকে আমরা আর্থিক প্রতিবেদন বলি। আর্থিক প্রতিবেদনের মধ্যে কি কি থাকে? ব্যালেন্স শিট থাকে, ইনকাম স্টেটমেন্ট থাকে এবং স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো থাকে। ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এন্ড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, এই সমস্ত নিয়ে একটা আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন প্রকাশ করে রিজার্ভ ব্যাংক। নেক্সট, কুচিপুড়ি ভারতের দক্ষিণ পূর্ব রাজ্যের দেশ একটি শাস্ত্রীয় নৃত্য। আচ্ছা, ওই অ্যানিমেশনটা বোধহয় এখানে আসতে পারে, আই এম নট শিওর, বাট এখানে আসতে পারে, তাহলে ভালো হবে তোমাদের। দেখো, এর আগে তুমি মোহিনীআট্টম দেখেছো, এখানে তুমি কুচিপুড়ি দেখছো, কত ইম্পর্টেন্ট দেখেছো। খুব কোশ্চেনগুলো রিপিট হয়। অন্ধ্রপ্রদেশের সঠিক উত্তর এখানে দেখো, যে কুচিপুড়ি ভারতীয় ধ্রুপদী নৃত্যের প্রধান 8টি নৃত্যশিল্পের মধ্যে একটা অন্যতম। এই জায়গায় ডিয়ার স্টুডেন্ট তোমার মনে হতে পারে এই যে ধ্রুপদীয় নৃত্যের প্রধান 8টি নৃত্যশৈলী, তো কি কি রয়েছে? প্রধান 8টি নৃত্যশৈলীর মধ্যে 8টা নৃত্যশৈলী মনে রাখবে, এবং আমি গ্যারান্টি দিচ্ছি ঘুরে ফিরে এমসিকিউ যে 8টার মধ্যেই করে। দেখো, ফল্ক ডান্সের আমি যখন তোমাকে পিডিএফ প্রোভাইড করব, পিডিএফটা থাকবে অনেক বড়, সেখানে অনেক ফল্ক ডান্স থাকবে, কিন্তু ঘুরে ফিরে ম্যাক্সিমাম কোশ্চেন এই 8টার মধ্যেই থাকে। ঠিক আছে, তো চলো আমি সেই 8টা তোমাকে দেখানোর চেষ্টা করি। কি কি? ভরতনাট্যম তামিলনাড়ু, কত্থক উত্তরপ্রদেশ, কথাকলি কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওড়িশি ওড়িশা, সত্রিয়া আসাম, মণিপুরি মণিপুর, মোহিনীআট্টম কেরালা। এই জায়গায় তুমি কি দেখলে? এই জায়গায় তুমি দেখলে যে 8টা নৃত্য দেখলে, 8টা আঞ্চলিক নৃত্য। কি কি বললাম? ভরতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, লিখে নাও, ওড়িশি, সত্রিয়া, মণিপুরি, মোহিনীআট্টম। এই 8টা হচ্ছে মূলত আমাদের ভারতীয় যে ধ্রুপদী নৃত্যের প্রধান 8টা নৃত্যশৈলীর হচ্ছে এটা, এবং কোনটা কোথায় দেখা যায়? পাশে স্টেটের নাম দিয়ে দেখানো হয়েছে। ক্লিয়ার? এটা তোমরা তুলে নেবে প্রত্যেকে, কারণ রেলে প্রিভিয়াসে প্রতিদিনই কোনো না কোনো সেটে ঘুরিয়ে কোশ্চেন হয়েছে এটা। নেক্সট, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটার জন্য তোমাকে ডেইলি ফিরে যেতে হবে ওয়ে অফ সলিউশনে। কোথায় যেতে হবে? দা ওয়ে অফ সলিউশন, অর্থাৎ আমাদের যে মেন ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে 7 AM কারেন্ট অ্যাফেয়ার্স এর আমি ক্লাস করি, সকাল 7টাতে কারেন্ট অ্যাফেয়ার্স করি। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি রপ্ত করতে হবে, আমি এখানে তবুও দেখিয়ে দিচ্ছি। সরকারি ক্ষেত্রে সাইবার অ্যাটাক আটকাতে ও পূর্বাভাস পেতে কোন কেন্দ্রীয় মন্ত্রী নতুন দিল্লিতে প্রথম কি NICCRT চালু করলেন?
তো আমি একদম ডিটেল এটাকে দেখাবো এবং 2020 জানুয়ারিতে একটা আপডেট এসেছে এটা, সেটাও আমি তোমাদেরকে জানাবো। আমাদের যিনি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন বিশেষ করে রবিশঙ্কর প্রসাদ, ইনি প্রথমত চালু করেন, এটা নিয়ে নো ডাউট। এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ইউনিয়ন মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি লঞ্চড ফার্স্ট এনআইসি সিআরটি। এখান থেকে খুব মনে রাখার চেষ্টা করো, বলা হয়ে থাকে MEI TY, এটাকে বোঝানো হয়ে থাকে কি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন রবিশঙ্কর প্রসাদ, ঠিক আছে। ইনি লঞ্চ করেছিল এই এনআইসি এবং সিআরটি। এবং 2020 সালের জানুয়ারিতে যে আপডেটটা আসে, ইউনিয়ন হোম অ্যাফেয়ার্স মিনিস্টার অমিত শাহ ইনগ্রেটেড দ্য ন্যাশনাল সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার অ্যান্ড ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্ট সেন্টার। তুমি যদি এখন নতুন কোশ্চেন পাও যে কোন কেন্দ্রীয় মন্ত্রী ইনগ্রেট করছে ন্যাশনাল সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার অ্যান্ড ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্ট সেন্টার, সেটা কিন্তু হয়ে যাবে আমাদের অমিত শাহ, আমাদের কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্রমন্ত্রী। নেক্সট কোশ্চেনটা যদি দেখি, একটি বিক্রিয়া যেখানে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে একটি পদার্থের একাধিক অণু যুক্ত হয়। অ্যাকচুয়ালি আমি বলি বিক্রিয়ার কতগুলি আমি এক্সাম্পল দিই, এখানে উত্তর অবভিয়াসলি সংযোগ বিক্রিয়া হয়ে যাবে, আমি ডিটেলসে দেবো, নো প্রবলেম। তার আগে তোমাকে যেটা জানতে হবে সেটা দেখো। আমরা রাসায়নিক বিক্রিয়া কাকে বলি, কেমিক্যাল রিঅ্যাকশন আমরা কাকে বলি? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক ভিন্ন পদার্থ রূপান্তরিত হয়। কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে দেখা যাচ্ছে এক বা একাধিক পদার্থ সেখান থেকে ভিন্ন পদার্থ উৎপন্ন হতে পারে, তাকে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন নাম দিই। এই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলিকে বিক্রিয়ক পদার্থ বলে। ফর এক্সাম্পল, এখানে এই যে আমি রাসায়নিক বিক্রিয়াটা দেখিয়েছি, মনে করো এই যে দুটো পদার্থ থেকে আমি একটা পদার্থ তৈরি করছি, তো এগুলোকে বলা হবে বিক্রিয়ক, শব্দটা মনে রাখবে, বিক্রিয়ক। বিক্রিয়ক বলতে যারা রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করে তাদেরকে আমরা বিক্রিয়ক বলি, এবং উপজাত পদার্থ হিসেবে আমি যেটা পেলাম তাদেরকে আমরা বলবো বিক্রিয়াজাত পদার্থ। ক্লিয়ার? বিক্রিয়াজাত পদার্থ। সো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত নতুন ধর্ম বিশিষ্ট আমরা পদার্থ পাবো, এটা জানলাম। এবারে জানি রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন ক্যান বি 4 টাইপস। 1 সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা সেই প্রথম কোশ্চেন দেখেছিলাম না, কর্কোদ্গম, বার্ডিং, গমিউল গঠন, পুনরুৎপাদন, রেণু উৎপাদন, ওটার মতন এটার সবকটা ডিটেল আমাকে জানতে হবে, ঠিক আছে? এটা আমি করিয়ে দেবো। তো রাসায়নিক বিক্রিয়া মূলত 4 ধরনের। তো এখান থেকে মূলত আমাদের সংযোগ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়াটা মনে রাখতে হবে। সংযোজন বিক্রিয়াটা কি? যে রাসায়নিক বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন রাসায়নিক পদার্থ তৈরি করে, তখন তাকে সংযোগ বিক্রিয়া বলে। যেমন কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়ে CO2 তৈরি করে। তাহলে এখানে এই বিক্রিয়ক কোনগুলো এবং বিক্রিয়াজাত পদার্থ কোনগুলো, এই দুটোকে আমরা বিক্রিয়ক বলবো, এটাকে বিক্রিয়াজাত পদার্থ বলবো। এন্ড কেন এটাকে আমি সংযোজক বিক্রিয়ার মধ্যে ধরবো? বিকজ একের অধিক পদার্থ একত্রিত, একের অধিক পদার্থ, অর্থাৎ কার্বন নিজে একটা, অক্সিজেন একটা, একের অধিক পদার্থ থেকে আমরা নতুন ভিন্নধর্মী পদার্থ পাচ্ছি, তাই আমরা এটাকে আমরা সংযোজক বিক্রিয়া বলছি। ক্লিয়ার? তো এখান থেকে প্রত্যেক কটা বিক্রিয়া তোমরা পড়ে নেবে প্রয়োজনে, বা আমি করিয়ে দেবো। নেক্সট কোশ্চেনটা দেখো, এই জায়গাটা টপিক লিখে নাও খাতাতে, সেটা হচ্ছে ভেরিয়াস স্পোর্টস রিলেটেড টার্মস, বিভিন্ন খেলা সম্পর্কিত শব্দ তোমাকে মনে রাখতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আজকে বলে নাই, WBP তেও আসে, রেলে তো অবভিয়াসলি এসেছে, তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ। সো টি বলো বা পার বলো বা ফ্ল্যাগ স্টিক বলো, কিসের সঙ্গে সম্পর্কিত? এটা গলফের সঙ্গে সম্পর্কিত, নো ডাউট। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে আমি বলে রাখি, এইগুলোর আমি PDF দিয়ে দেবো, তোমরা আমার থেকে ডিউ বলে লিখে রাখো, আমি এগুলো দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমার কম্পিউটারটা খারাপ, আমি অ্যাকচুয়ালি কম্পিউটার থেকে মানে লাইভ স্ট্রিমিং করি। কম্পিউটার ভালো, ক্যামেরা নষ্ট হয়ে গেছে, আমি ল্যাপটপের ক্যামেরা দিয়ে করছি, বাট আমার ল্যাপটপ অনেক এক্সপেন্সিভ, বাট ক্যামেরা নট গুড, আমার মনের মতো কোয়ালিটি আমার ভালো লাগে না, এই কারণে তবু ক্লাসগুলো আমি অফ করছি না। কিন্তু আমার যেই একটু ঠিক করে নিতে পারবো আমার ওখানে ক্যামেরাটা, আমি এগুলোর PDF দিয়ে দেবো, তোমরা ডিউ বলে লিখে রাখো আমার কাছে, আমি দিয়ে দেবো। ডেফিনেটলি প্রত্যেকে লাইক করো, আমাদেরকে এনকারেজ করো, বিকজ এই চ্যানেলে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে না, সম্পূর্ণ ফ্রিতে আমরা ক্লাস করাই। নেক্সট,
নেক্সট হচ্ছে 746 ওয়াট এই নামেও পরিচিত। এটা আমরা প্রত্যেকেই জানতাম এবং কেন হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা সেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। 746 ওয়াট মানে 1 হর্স পাওয়ার, আমরা প্রত্যেকেই জানি যে 1 এইচপি ইকুয়াল টু 745.7 ওয়াট। ঠিক আছে, এটাকে আমরা নিয়ারলি ইকুয়াল টু দিয়ে 746 ওয়াট বলি। ক্লিয়ার? 1 অশ্ব ক্ষমতা সমান। এবারে আমরা যদি দেখার চেষ্টা করি 1 এইচপি সমান এই যে 746 ওয়াট, এটা সর্বপ্রথম সেই জেমস ওয়াট যিনি বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন উনি উপস্থাপন করেছিল। অ্যাকচুয়ালি জেমস ওয়াটের যে ডেফিনেশন তিনি দিয়েছিলেন সেই ডেফিনেশন অনুযায়ী, যেহেতু সেই সময় বেশি ঘোড়ার প্রচলনটা ছিল, সেই অনুযায়ী বলা হচ্ছে 1 সেকেন্ডে, দেখো টাইম ডেল্টা টি 1 সেকেন্ড ধরানো হয়েছে, 1 সেকেন্ডে একটি ঘোড়া 500 পাউন্ড পরিমাণ ওজন মাটি থেকে, বা 550 পাউন্ড ওজন, যেটা মাটি থেকে 1 ফুট ওপরে উত্তোলনের ক্ষমতাটাকেই আমরা 1 অশ্ব শক্তি বলি। দেখো টাইমটাকে ডেল্টা টি দিয়ে বোঝানো হয়েছে ইকুয়াল টু 1 সেকেন্ড। এন্ড যদি আমরা আওয়ারের কথা আমরা হাইটের কথা বলি, ডেল্টা এইচ, যেটা হচ্ছে 1 ফিট। সেই কারণে বলা হচ্ছে জেমস ওয়াটের সংজ্ঞা অনুযায়ী 1 সেকেন্ডে একটি ঘোড়ার 500 পাউন্ড পরিমাণ ওজন মাটি থেকে 1 ফুট ওপরে উত্তোলনের ক্ষমতাই হচ্ছে 1 অশ্ব শক্তি, বা যাকে আমরা হর্স পাওয়ার বলি। এটা একটা ক্ষমতার একক, মনে রাখবে, এইচআরএস নয়, এই 1 এইচপি। যেমন সাধারণত একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি, আমাদের ফ্যামিলিতে কনস্ট্রাকশনের বিজনেস, আমাদের বাড়ি প্রচুর জেসিবি আছে, রাইট? মাটি কাটার যে আর্ট মুভিং ইকুইপমেন্ট, তো একটা জেসিবি হয়ে থাকে তোমার 76 হর্স পাওয়ারের, 76 হর্স পাওয়ার থাকে একটা জেসিবির ক্ষেত্রে। অ্যান্ড চেনের যেগুলো তোমরা দেখো আর্ট মুভিং ইকুইপমেন্ট, যাকে আমরা এক্সকাভেটর বলে থাকি, সাধারণত ওটার ক্ষেত্রে 95 এইচপি বা 90 এইচপি। ডিফারেন্ট ভ্যারি করে কোম্পানি টু কোম্পানি। ঠিক আছে, ওভারঅল জেসিবির ক্ষেত্রে 76 এইচপি সমস্ত ব্র্যান্ডেরই থাকে। অ্যান্ড 76 এর একটা হয় আর একটা 96 এর একটা হয়। তো 76 টাই সবচেয়ে বেশি চলে। 96 টা তোমার পাহাড়ি এলাকায়, মূলত আমাদের লাদাখ রিজিয়নে, যেমন দেখো না প্রচুর ধস নামে পাহাড়ি এলাকায় কিংবা খনিতে টনিতে, সেগুলো 96 এইচপি ইউজ করে। নর্মালি আমাদের আর্ট সয়েল আর্ট খননের ক্ষেত্রে আমরা 76 এইচপি। চলো, এই ছিল আজকের গল্প। তো আজকের পর্ব আমার এখানেই শেষ করতে হবে, দেখা করবো ঠিক আগামী কাল। সে পর্যন্ত ভালো থাকতে হবে। অ্যান্ড ডু সাবস্ক্রাইব প্লিজ, আমাদেরকে সাপোর্ট করো, এনকারেজ করো, আমাদেরকে মোটিভেট করো, আরো নতুন নতুন কন্টেন্ট বা নতুন নতুন ক্লাস তোমরা এইভাবে পেতে থাকবে। ক্লাসগুলো কেমন হচ্ছে আমাকে জানিও। যদি কোনো পজিটিভ ফিডব্যাক থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তোমার যদি গঠনমূলক কোনো মন্তব্য আমাকে দেওয়ার থাকে অবভিয়াসলি দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট পর্বে। টিল দেন টেক কেয়ার। ফিরোজ স্যারের ক্লাসগুলো প্রত্যেকে ওয়াচ করো, বিকজ উনিও ধরে ধরে ক্লাসগুলো করাচ্ছেন, একটু কষ্ট করে দেখে নাও। থ্যাংক ইউ সো মাচ।